আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সিথি কবিতাটা শিখবো। তোমরা অনেকে এই কবিতাটা পড়েছো, তো আমি তোমাদের এই কবিতার একদম কিভাবে প্রশ্নের উত্তর লিখবা সেভাবে কবিতাটা শিখিয়ে দিব। শিক্ষার্থী, এই কবিতাটা লিখছে হাসান রুবায়েত। তো এখানে এই লেখাটা তার কিনা আমি শিওর না, যে কবিতা কোনো আবৃত্তির বিষয় নয়। তো আসলে আগে কবিতা আবৃত্তিরই বিষয় ছিল, আর কবিতা পাঠ করে মানুষ শুনতো। আর এখন এমন এমন কবিতা লেখে যে তুমি আবৃত্তি করে কিছু খুঁজে পাবা না, এটা কবিদের মনের কল্পনা। ওকে, তোমরা কবিতাটা পড়ো, দেখো, পড়লে বুঝতে পারবো অনেক কিছু। তার আগে তোমরা কবি পরিচিতি একটু জেনে নাও, কারণ মাঝে মাঝে তোমাদের কবি পরিচিতি থেকে ছোট ছোট প্রশ্ন আসে, জ্ঞানমূলক কথা আসে। দেখো, এই হাসান রুবায়েত 1889 সালে 19 আগস্ট বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত পশ্চিম তেকানি গ্রামে জন্মগ্রহণ করেন। তো তোমরা সালটা শুধু মনে রাখবা, জন্ম হলো 1889 সাল। আর তার পিতার নাম হলো মুস্তাফিজুর রহমান এবং মায়ের নাম হলো ফারহানা রহমান। তিনি বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করেছেন। এগুলো তোমাদের কোনো দরকার নেই, তোমরা শুধু মনে রাখবা তার হাসান রুবায়েতের জন্ম 1889 সালে। তো তার উল্লেখযোগ্য কবিতার বইগুলো হলো মিন গন্ধের তারা, মাদুডাঙ্গা তীরে, মুসলমানের ছেলে, ছায়া কারবালা, এগুলো। তো মেঘের ভিতর হরিণ ঘুমায়, তার কিশোর কবিতার বই। তাহলে তোমরা এই তার গ্রন্থগুলো এবং তার জন্ম পরিচিতি এটা একটু মনে রাখবা। সিথি, আসলে সিথি কি তোমরা জানো? অনেকে বলে সিথি করে, ছেলেরাও চুলে সিথি করে, তাই না? মাথার চুলটা দুই ভাগে বিন্যস্ত করে যে সরু রেখা সৃষ্টি হয়, মাথার চুলে দেখবা সিথি করে অনেকে। হাসান রুবায়েত, দেখো, ইনি লিখছে হাসান রুবায়েত। তোমরা ইতিমধ্যে কবি সম্পর্কে জেনেছো। ভাইমূল্য রংপুরে, সেই রংপুরে তো বাংলাদেশ, তোমরা জানো প্রিয় শিক্ষিত, আবু সাইদ রংপুরের বাড়ি। তো আমার ভাইয়ের রংপুরের ভাইয়েরা মারা গেছে, এখন এই রংপুরেই তো বাংলাদেশ। এই কথাটা কেন বললো কবি? দেখো, আসলে প্রতিবাদের স্ফুলিঙ্গ সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়া অর্থে এই কথাটা বলা হয়েছে। মানে রংপুরেই তো বাংলাদেশ, মানে রংপুরে আমার ভাই প্রতিবাদ করেছিল এবং সে শহীদ হয়েছে। প্রতিবাদের স্ফুলিঙ্গ যে একটা ছিল 24-এর গণ অভ্যুত্থানে, সেটা যেন সারা দেশে ছড়িয়ে পড়েছিল। স্মৃতি কবিতায় সাম্প্রতিক বাংলাদেশের এক নির্মম অভিজ্ঞতার কথা ফুটে উঠেছে। তো শাসক পক্ষের মরণ কামড় উপেক্ষা করে প্রাণ দিয়েছে আবাল বৃদ্ধ বনিতা, মানে অনেক শ্রেণীর মানুষ প্রাণ দিয়েছে শাসকের গুলিতে। রংপুরে আন্দোলন করার সময় আন্দোলনকারী এক ভাই শহীদ হয়, তোমরা জানো, আবু সাইদ শহীদ হয়। তো রংপুরে ভাইয়ের নিহতের খবর সারা দেশে ছড়িয়ে পড়লে সমগ্র দেশে তীব্র আন্দোলন শুরু হয়। পুরো বাংলাদেশের জন্য একটা রংপুর। এজন্য কবি বলেছেন যে রংপুরেই তো বাংলাদেশ। নুসরাতেরা আগুন দিল, দোজক যেন ছড়াইকে। তোমরা জানো নুসরাতের কথা, ফেনীতে যে একটা মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মারছিল, মাদ্রাসা পড়ো এক শিক্ষার্থী ছিল, সে যৌন হয়রানির প্রতিবাদ করার কারণে এটা হয়েছিল, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। পরবর্তীতে কিন্তু যারা এটা করেছিল তাদের ফাঁসি হয়েছে। এই নুসরাতের আত্মদানের কথা বলা হয়েছে এখানে, কারণ ন্যায় বিচার ও মানবাধিকারের জন্য মানুষের সংগ্রামের প্রতীক হলো এই নুসরাত। তো নুসরাতের আত্মদান কবিতায় শহীদের ত্যাগ এবং বেদনাকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটা তোমাকে সামগ্রিক অর্থে কবিতার উত্তরগুলো তোমাকে লিখতে হবে। ওকে, তাহলে নুসরাতের আগুন দিল, দোজক যেন ছড়াইকে। কেন? আসলে নুসরাতের যে একটা আত্মদানের কথা বলা হয়েছে, কারণ এটা ন্যায় বিচার এবং মানবাধিকারের জন্য মানুষের একটা সংগ্রামের প্রতীক হয়ে রয়েছে এই নুসরাতের কাহিনী। নুসরাতের আত্মদান কবিতায় শহীদদের ত্যাগ আর বেদনাকে ফুটিয়ে তোলে। তার আত্মদান বাংলাদেশের মানুষের সংগ্রাম এবং ত্যাগের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিত্রিত হয়েছে। নুসরাতকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, নুসরাত জীবন দিয়ে দিয়েছে, সেটা যেন আমাদের দেশের মানুষের যে শহীদের ত্যাগ এবং বেদনাকেই ফুটিয়ে তুলেছে। তাহলে যদি তোমাদের বলে যে রংপুরে তো বাংলাদেশ কেন বলছে, তাহলে এটার উত্তর তোমরা লিখতে পারবে এভাবে। আর যদি তোমাদের বলে নুসরাতের আগুন দিল, দোজক যেন ছড়াইকে কেন কথাটা বলা হয়েছে, বা নুসরাতের কথা কেন বলা হয়েছে, তখন তোমরা এই উত্তরটা লিখতে পারবা খতে। আচ্ছা, কবিতা কেন রংপুরের কথা উল্লেখ হলো? আসলে রংপুর শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্থান, যেখানে সম্প্রতি ঘটে একটা হত্যাকাণ্ড বা রাজনৈতিক অস্থিরতার প্রতীকী হিসেবে উপস্থাপন করা হয়েছে। রংপুরের মাধ্যমে কবি কি করেছেন? বাংলাদেশের সাধারণ মানুষের শোক এবং সংগ্রামের চিত্রগুলোকে তুলে ধরেছেন, যা দেশের সার্বিক পরিস্থিতি বোঝানোর জন্যই উপযুক্ত। কারণ রংপুরের ঘটনা বললেই দেশের পরিস্থিতির কথা মনে পড়ে। আবু সাইদের কাহিনী থেকেই আমরা অনেক কিছু বুঝতে পারি। কওমি তরুণ দাঁড়ায় ছিল, আসলে কওমি তরুণ কারা? আসলে কওমি তরুণ তোমরা জানো যে কওমি মাদ্রাসার তরুণ প্রতিবাদী শিক্ষার্থীরা, যারা আমাদের 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিল, প্রতিবাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, অনেকে জীবনও দিয়েছে, তোমরা দেখেছো। এই কওমি তরুণ এখানে প্রতিবাদী শিক্ষার্থী, কওমি মাদ্রাসার তরুণ প্রতিবাদী শিক্ষার্থী। কারবালারি ফোরাতে, কৃষিক্ষেত্রে তোমরা জানো যে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো কারবালারি ফোরাতে। কৃষিক্ষেত্রে তোমরা জানো কারবালার ফোরাত ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ স্থানের ঘটনা, কারণ তোমরা জানো এখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের করুণ কাহিনী এখানে বর্ণিত আছে। তো কারবালারি ফোরাতের কথাটা কেন বলা হলো? কারবালার ফোরাতের কথা উল্লেখ করা হয়েছে কারণ কারবালার যে একটা ত্যাগ এবং সংগ্রাম, একটা ঐতিহাসিক কাহিনী। কবিতায় কারবালার ফোরাতের কাহিনীকে বাংলাদেশের মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের সাথে তুলনা করা হয়েছে। এদেশের মানুষও আত্মত্যাগ করেছে, সংগ্রাম করেছে, সেটার সাথে তুলনা করা হয়েছে কারবালার ফোরাতের যে সংগ্রাম এবং ত্যাগ ছিল। কারণ কবিতায় শহীদদের যে ত্যাগ এবং বেদনা, এটা যেন কারবালার মতোই গভীরভাবে প্রকাশ করে। শাহাদাতের আগুন দিয়া
শাহাদাতের আগুন শব্দ বন্ধটি ব্যবহার করে কবি শহীদদের আত্মত্যাগ এবং তাদের যে সাহসিকতা এটা সামনে এনেছেন। কারণ এটি প্রতীকীভাবে শহীদদের রক্তের মূল্য এবং তাদের মৃত্যুর মাধ্যমে অর্জিত স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব বোঝায়, যা জাতির সংগ্রামের একটা অবিচ্ছেদ্য অংশ। খুনির আরশ পোড়াতে, শাহাদাতের আগুন দিয়া খুনির আরশ পোড়াতে, কেন বলছে? তারা জীবন দিয়ে দিছে, জীবন দিয়ে যেন খুনির আরশ, খুনিদের আস্তানা গুড়িয়ে দিছে। আরশ শব্দটার একটা অন্য অর্থ আছে, তোমরা জানো। আরশ মানে আমরা জানি যে সর্বব্যাপী খোদার আসন। খুনিদের আস্তানা বোঝাচ্ছে, যারা খুনি ছিল, যারা এক শ্রেণীর মানুষ, খুনিদের আস্তানা যেন সকল শ্রেণীর মানুষ তাদের জীবন দিয়ে যেন পুড়িয়ে দিয়েছিল। এই জন্য বলছে শাহাদাতের আগুন দিয়ে খুনির আরশ পোড়াতে। শাহাদাত মানে কি? শাহাদাত হলো শহীদ হওয়া, ধর্ম, ন্যায়, সত্য রক্ষা বা প্রতিষ্ঠার কাছে নিহত হওয়া। দেশের জন্য সকল শ্রেণীর মানুষ কি করেছিল? জীবন দিয়েছিল। পোলা গেছে, মাইয়া গেছে, দুয়ার খুইলা রাখছে মায়, মা অপেক্ষা করতেছে। ছেলেরা তার ছেলে সংগ্রামে গেছে, তার মেয়েরা সংগ্রামে প্রতিরোধ করতে গিয়েছে, খুনিদের আস্তানা গুড়িয়ে দিতে গিয়েছে। ভাই বোনে আনছে ফিরা রক্ত ভেজা খাটিয়ায়, কিন্তু শেষে ভাই বোনেরা ফিরে আসছে। এখানে মার একটা করুণ কষ্টের কথা বলা হয়েছে। মা অপেক্ষা করতেছে সন্তানের জন্য। খাটিয়া মানে কি? ক্ষুদ্র খাট, সাধারণত যা দড়ি দিয়ে ছাওয়া হয়, রক্ত ভেজা খাটিয়ায় তাদের যেন রক্ত ভেজা লাশ ফিরে এসেছে। তাহলে এখানে মায়ের একটা দুঃখের কথা বলা হয়েছে। কেন মায়ের কষ্টের কথা, কেন মায়ের বেদনার কথা বলা হয়েছে এখানে? যদি বলে পোলাও গেছে, মাইয়া গেছে, দুয়ার খোলা রাখছে মায়, কেন বলছে এই কথা? এখানে মায়ের একটা বেদনার কথা বলা হয়েছে, কারণ এটি যুদ্ধ বা সংঘাত হারিয়ে যাওয়া পরিবারগুলোর বাস্তব চিত্র। কবিতা একজন মায়ের কষ্ট ও হাহাকার ফুটে উঠেছে, তিনি তার মৃত পুত্রকে খুঁজে বেড়ান আইডি কার্ডের ফটোতে। এই বেদনা কবিতায় শহীদদের পরিবারের যে কষ্ট এবং ত্যাগ এটাকে বুঝিয়েছেন। মরা পুত্রে কোলে নিয়ে মা ফিরছে অটোতে, মরা সন্তান, মৃত সন্তানকে নিয়ে মা অটোতে ফিরছে। দেশপ্রেমিক পুত্র অত্যাচারীদের হাতে নিহত হয়েছে, এজন্য মা তার ছেলের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছেন। দেশের কল্যাণে আর মানুষের মুক্তির প্রত্যয়ে সংগ্রামী সন্তান দেশের জন্য জীবন দিয়েছে। বেদনাহত মা তার প্রিয় সন্তানের নিথর দেহ নিয়ে নিজ ঘরে ফিরছেন। মূলত শাসক শ্রেণীর অত্যাচারের নির্মমতাই ব্যক্ত হয়েছে এই প্রশ্নোক্ত চরণে। রোজ পোলারে খুঁজে অহন আইডি কার্ডের ফটোতে। আজকে এখন প্রতিদিন তিনি কি করেন? সন্তানরা খুঁজে বেড়ান তার আইডি কার্ড দেখে, তার পরিচয়পত্র। তোমরা জানো আইডি কার্ড মানে কি? পরিচয়পত্র। এখানে তোমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে মা কোথায় মৃত পুত্রকে খোঁজে? আসলে মা আইডি কার্ডের ফটোতে মৃত পুত্রকে খোঁজে। খতে প্রশ্ন আসে যে রোজ পোলারে খোঁজে অহন আইডি কার্ডের ফটোতে, কেন বলা হয়েছে? ব্যাখ্যা করো। তাহলে একবার ছেলের শাহাদাত বরণ করায় মা তার ছেলেকে রোজ আইডি কার্ডের ফটোতে খোঁজেন। স্মৃতিকবিতা কবি 2024 সালের জুলাই বিপ্লবের রক্তাক্ত ইতিহাস কাব্য ভাষায় তুলে ধরেছেন। অসংখ্য শহীদের মধ্যে একজন মারা যাওয়ার পর তার মা মৃত সন্তানকে অটোরিকশায় করে নিয়ে এসেছেন। সন্তান চিরবিদায় নিল, মা তার সন্তানের স্মৃতি কিছুতেই ভুলতে পারেননি। তাই তো ছেলের আইডি কার্ডের ফটো দেখলে মনে হয় এই বুঝে ছেলে ফিরে এলো। চক্ষু দিল, পাও দিল, চোখ দিয়ে দিল, তারা পা দিয়ে দিল, সারা বাংলার কাফন শেষ। সারা বাংলা যেন কাফন শেষ হয়ে গেছে। মানে এত মানুষ মৃত্যুবরণ করেছে, যেন কাফনের কাপড় পর্যন্ত ফুরিয়ে গেছে। স্মৃতিকবিতা দেশ রক্ষার্থে নিজের জীবন দেওয়া শহীদরা দেশকে যে কতটা ভালোবাসে এটা ফুটে উঠেছে। চোখ দিয়ে, তারা পা দিয়ে প্রমাণ করেছে। গোরস্থানে কান্দে শহীদ, গোরস্থান মানে কবরস্থান, যেখানে তাদের সমাহিত করা হয়েছে, সমাধিক্ষেত্র। গোরস্থানে কান্দে শহীদ, পঙ্গু যেন হয় না দেশ। এটা প্রশ্ন আসতে পারে, গোরস্থানে কেন শহীদরা কান্দে? অথবা পঙ্গু যেন হয় না দেশ, কেন বলা হয়েছে এই কথাটা? দেশ যেন তার তরুণ সন্তানদের হারিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিক ভাবে পঙ্গুত্ব বরণ না করে, শহীদদের এই আশঙ্কাটা এখানে ব্যক্ত হয়েছে। তারা মারা যাওয়ার পরও তাদের লাশ জন্য কান্না করতেছে। সত্যি এখন যে পরিস্থিতি, তাদের লাশ কিন্তু কান্নাই করতেছে। স্মৃতিকবিতায় দেশ রক্ষাতে নিজের জীবন দেওয়া শহীদরা দেশকে কতটা ভালোবাসতেন তার পরিচয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারা মারা গেলেও এই বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা যেন এক বিন্দু কমেনি। তারা এই বলে আশঙ্কা ব্যক্ত করেন যে এই জন্মভূমি যেন কোনোভাবেই অত্যাচারের কবলে পড়ে না থাকে। মায়ের ওড়না বাইন্দা মাথায় পুত মিছিলে হারাইল প্রাণ। এখানে সন্তানের আত্মত্যাগের কথা বলা হয়েছে। জনতার অভ্যুত্থান 2024-এ অনেক মানুষ নিজের জীবন দিয়েছে। শাসক পক্ষের মরণ কামড় উপেক্ষা করে প্রাণ দিয়েছে আবাল বৃদ্ধ বনিতা, সকল শ্রেণী পেশার মানুষ। মায়ের উপর ওড়না মাথায় বেঁধে সন্তান যেন মিছিলে গিয়ে দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছে। ঘাস কান্দে, গাছ কান্দে, কান্দে বাঁশের গোরস্থান। ঘাস, গাছ এরা প্রকৃতির উপাদান। গোরস্থানও যেন কান্না করে। কেন বলছে? নিষ্পাপ তরুণ দেশপ্রেমিক ছেলেদের অকাল মৃত্যুতে প্রকৃতি যেন শোক প্রকাশ করছে। ঘাস কান্না করতেছে, গাছও যেন কান্না করে, প্রকৃতি যেন শোক প্রকাশ করছে। দেশের জন্য জীবন দেওয়া বীর যোদ্ধাদের মৃত্যুতে মুক্তি প্রত্যাশী প্রকৃতি ও বেদনায় মর্মাহত। মর্মন্তুতে এই মৃত্যুতে ব্যথিত হয়েছে প্রকৃতি। নিপীড়কের অস্ত্রের সামনে বুক পেতে দেওয়া দেশপ্রেমিক জনগণের মৃত্যুতে বেদনায় যেন দিশেহারা হয়ে গেছে প্রকৃতি। প্রকৃতিও যেন বেদনায় দিশেহারা হয়ে গেছে। খোদার আরশ কাইপা ওঠে। এই আরশ মানে কি? ইসলাম ধর্মে আরশ বা আল্লাহর আরশ হলো আল্লাহর ক্ষমতা এবং মহত্বের নিদর্শন স্বরূপ সৃষ্ট এক বিশাল সৃষ্টি, যা তার সিংহাসন, তার রাজত্বকে বোঝায়। তার আল্লাহর আরশ, খোদার আরশ যেন কেঁপে ওঠে
শুইনা বাপের হাহাকার, বাপের আর্তনাদ শুনে যেন খোদার আরশ কেঁপে ওঠে। শহীদের মৃত্যুতে স্বয়ং সৃষ্টিকর্তার আরশ যেন কেঁপে ওঠে সেই শহীদদের পিতার আর্তনাদে। এটা সৃষ্টিকর্তার কাছে বিচার এবং শান্তির প্রত্যাশা। বাবার হাহাকার ফুটে উঠেছে, যেখানে জাতি বহু ত্যাগ স্বীকার করার পর একটা যেন ঐক্যবদ্ধ ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আমরা কিন্তু সেই ঐক্যবদ্ধ ভবিষ্যতের দিকে কি করেছি? তাকিয়ে আছি। একটা মানুষ মারার লাগে কয়টা গুলি লাগে স্যার? একটা গুলি মারতে কয়টা গুলি লাগে স্যার? স্যার মানে স্যার শব্দটাকে একটু এইভাবে লিখছে। একজন গুলি লাগা, একজন নিহত মানুষের বা একজন আন্দোলনে গিয়ে আহত বা নিহত মানুষের আকুতি। স্যার, একটা মানুষকে গুলি করতে মারতে গেলে আপনাদের কয়টা গুলি দরকার? অত্যাচারী শাসক পক্ষের নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে এখানে। স্মৃতি কবিতায় দেশপ্রেমিক জনতার বিরুদ্ধে ক্ষমতালোভী শাসক গোষ্ঠীর নির্যাতনের করুণ ইতিহাস এখানে বর্ণনা করা হয়েছে। মৃত্যুর জন্য একটা বুলেট যথেষ্ট হলেও তাৎক্ষণিক মৃত্যুর জন্য তারা অত্যাচারীরা একাধিক গুলি করে। ক্ষমতালোভীরা নিজেদের স্বার্থে দেশের বিরুদ্ধে যে কোনো কিছু করার জন্য প্রস্তুত ছিল। তারা এই উদ্দেশ্যে নানাবিধ অমানবিক কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে। লাশের ভিতর লাশ ডুইবা যায়, রাতের হাওয়ায় কিসের লাল? লাশের ভিতরে লাশ যেন ডুবে যায়, রাতের হাওয়ায় কিসের লাল? সারা আকাশ ছায়া আছে কোন শহীদের গায়ের শাল? আকাশ ছেয়ে আছে যেন শহীদের গায়ের শাল দ্বারা। তাহলে এই যে লাশের ভিতর লাশ ডুইবা যায়, রাতের হাওয়ায় কিসের লাল, কেন বলছে এই কথা? গণহত্যার বিভৎসতা বোঝাতে কবি লাশের ভিতর লাশ ডুইবা যায় এই চরণটির অবতারণা করেছেন। 2024 সালে সংগঠিত শিক্ষার্থী জনতার অভ্যুত্থান এর মর্মান্তিক বর্ণনা কাব্যিক ভাষায় তুলে ধরা হয়েছে স্মৃতি কবিতা। বিপ্লবের শাসক গোষ্ঠীর বিভিন্ন বাহিনীর হাতে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়। এত এত লাশ আসছিল যে এবং রক্তস্রোত বয়ে যাচ্ছিল যে কবির কাছে মনে হয়েছে যেন লাশের ভিতরে লাশ ডুবে আছে। এই চরণে এই কথাটাই ফুটে উঠেছে। সারা আকাশ ছায়া আছে কোন শহীদের গায়ের শাল? শহীদের গায়ের শাল তথা রক্ত দ্বারা সমগ্র জাতি যেন রক্ষা পেয়েছে, এটি প্রকাশ পেয়েছে এই লাইনে। কবিতায় শহীদদের আত্মত্যাগের সর্বজনীন গুরুত্ব প্রকাশ পেয়েছে। তারা জীবন দিয়ে অত্যাচারীদের হাত থেকে নিপীড়িত জনগণকে রক্ষা করেছে, আর তাদের রক্তই যেন আকাশব্যাপী শাল স্বরূপ ছেয়ে আছে। চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে, মানে চিরকালই স্বাধীনতা এভাবেই আসে, এত সহজে আসে না স্বাধীনতা। কত রক্ত লাইগা আছে বাংলাদেশের স্মৃতিতে, বাংলাদেশের স্মৃতিতে অনেক রক্ত লেগে আছে। তাহলে চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে কেন বলছে? বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের ধারাবাহিকতাকে এখানে তুলে ধরতে প্রশ্নোক্ত চরণটির অবতারণা করা হয়েছে। তোমার পরীক্ষা আসতে পারে, বলতে পারে যে চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে কেন কথাটা বলা হয়েছে? মানুষের মুক্তি সংগ্রামের ধারাবাহিকতাকে তুলে ধরতে প্রশ্নোক্ত চরণটির অবতারণা করা হয়েছে। যুগে যুগে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে অগণিত মানুষ কিন্তু জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করেছে। তাদের আত্মদানের বিনিময়ে কিন্তু বাংলাদেশের মানুষ ভিন্ন ভিন্ন শোষক শ্রেণীর হাত থেকে মুক্তির স্বাদ পেয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন শোষক শ্রেণী ছিল, বাংলার মানুষ লড়াই করেছে, জীবন দিয়েছে। বিভিন্ন সময় শাসকদের নির্মমতায় রক্ত স্নাত হয়েছে এই দেশের মাটি, এবং এভাবেই স্বাধীনতা এসেছে। কত রক্ত লাইগা আছে বাংলাদেশের স্মৃতিতে। স্বাধীনতা কখনোই বিনামূল্যে পাওয়া যায় না, রক্ত স্নাত পথেই যেন স্বাধীনতা অর্জিত হয়। স্মৃতি কবিতা এই স্মৃতি হলো, এখানে এই স্মৃতি কেন বলছে? এই স্মৃতিটা হলো রক্ত মাখা স্বাধীনতার প্রতীক। কবি বোঝাতে চাইছেন যে স্বাধীনতা কখনোই বিনামূল্যে পাওয়া যায় না। পৃথিবীর মানব ইতিহাসে প্রতিটি দেশপ্রেমিক জাতিকে উৎসর্গ করতে হয়েছে হাজারো হাজারো তাজা প্রাণ। প্রতিবারই স্বাধীনতা অর্জনের জন্য আত্মত্যাগ প্রয়োজন হয়। অগণিত মানুষের আত্মদানের বিনিময়ে রচিত হয় সেই মৃত্যুর গাথা। রক্তস্নাত সেই রীতি যেন অনন্তকালময়ী, সবসময় যেন এভাবেই স্বাধীনতা আসে। আর আমাদের বাংলা এভাবেই স্বাধীনতা এসেছে, লড়াই করে, জীবন দিয়ে। প্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা কবিতাটা ভালো করে পড়ে ফেলবা, ভিডিওটা বারবার দেখবা, তাহলে কিন্তু তোমরা যে কোনো জ্ঞানমূলক এমসিকিউ এবং তোমরা খ নাম্বারটা ইজিলি পেরে যাবা। এবং এই কবিতার গ ঘ পারার জন্য তোমরা নেক্সট ভিডিওটা দেখলে তোমরা কবিতার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে এবং যে কোনো সৃজনশীলগুলো তোমরা লিখতে পারবা। ওকে, ভালো থেকো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করা। ওকে।